ভারত সরকার বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সঙ্গে একটা ডাবল গেম খেলছে। এই ডাবল গেম খেলার বিষয়টা এখন পুরোপুরি স্পষ্ট। কেন স্পষ্ট? কারণ বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছিলেন, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে শোক প্রকাশ করেছিলেন এবং তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারত তখন থেকে বলছিল যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলে পরে তারা তাদের সঙ্গে কাজ করবে ইত্যাদি ইত্যাদি। এবং বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরেও তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রেখেছে। বর্তমান সরকারও চাচ্ছে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ মোটামুটি সম্পর্ক থাকুক সমতার ভিত্তিতে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে ভারত যেভাবে অ্যাক্ট করছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে ভারত একটা ডাবল গেম খেলছে। এই ডাবল গেমটা কীরকম? এটা হচ্ছে, এই তো 5 তারিখ শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করার কথা এবং প্রথমে বলা হয়েছিল যে তিনি অ্যাপিয়ার করবেন ভিডিওতে, একটা প্রেস কনফারেন্স। এখন বলা হচ্ছে না, তিনি ভিডিওতে করবেন না, অডিওতে করবেন। শেখ হাসিনার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভারতের যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারা একটা সাংবাদিকদের সংগঠন, একটা ক্লাব, তারা এটার আয়োজন করেছে। এবং ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের যে বর্তমান প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি ওয়াদাকে একটা ইন্টারভিউতে বলেছেন যে ভারত সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো আপত্তি নেই। ডেইলি ওয়াদা এটা পরিষ্কার একটা হেডলাইন করেছে যে নো অবজেকশন ফ্রম ইন্ডিয়ান গভর্নমেন্ট, এফসিসি প্রেসিডেন্ট অন হাসিনাস নিউ দিল্লি মিডিয়া অ্যাপিয়ারেন্স। তো শেখ হাসিনা বাংলাদেশে একজন দণ্ডিত অপরাধী বা আসামি, তিনি ভারতে অবস্থান করছেন, ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তিনি যদি সেখান থেকে কোনো প্রেস কনফারেন্স করতে চান, কোনো অ্যাক্টিভিটি করতে চান, যা কিছু করতে চান, এটা যদি ভারত সরকারের সায় না থাকে এটা রীতিমতো অসম্ভব। কিন্তু ভারত সরকার সেই গ্রিন সিগন্যালটা দিয়েছে। সেই গ্রিন সিগন্যালটা দিয়েছে বলেই এফসিসি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। কীরকম ভারত দ্বৈত আচরণ করছে তার একটা উদাহরণ দিই। দেখুন, 2018 সালে বাংলাদেশের তৎকালীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি যখন কারাগারে ছিলেন তখন তার জন্য একজন ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছিল। লর্ড কার্লাইল বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের তৎকালীন সরকার লর্ড কার্লাইলকে ভিসা দেয়নি। লর্ড কার্লাইল ব্রিটেনের একজন খুব প্রবীণ আইনজীবী এবং তার নাম ডাকও আছে সেখানে, কিন্তু তিনি বাংলাদেশে আসতে না পেরে তিনি চেয়েছিলেন দিল্লি যেতে। দিল্লি গিয়ে তিনি সেখানে সংবাদ সম্মেলন করবেন এবং তার কথাগুলো তুলে ধরবেন যে খালেদা জিয়াকে কীভাবে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়। লর্ড কার্লাইলের ইন্ডিয়ান বিজনেস ভিসাও ছিল, কিন্তু তিনি যখন দিল্লিতে আসলেন তখন তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ঢুকতেই দেয়নি লর্ড কার্লাইলকে। কেন ঢুকতে দেয়নি? কারণ বাংলাদেশের তৎকালীন সরকার 2018 সালে শেখ হাসিনার সরকার কূটনৈতিকভাবে ভারতেরকে বলেছিল যে লর্ড কার্লাইলকে যাতে দিল্লিতে ঢুকতে দেওয়া না হয়, সে যাতে প্রেস কনফারেন্স করতে না পারে। এ কারণে ভারত সরকার তাকে দিল্লিতে ঢুকতে দেয়নি এবং লর্ড কার্লাইলের সে প্রেস কনফারেন্সে কিন্তু আয়োজন করেছিল, এখন যারা শেখ হাসিনার প্রেস কনফারেন্স আয়োজন করেছে এফসিসি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারাই লর্ড কার্লাইলের প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। এবং এই এফসিসি তখন লর্ড কার্লাইলের প্রেস কনফারেন্স বাতিল করেছিল। ইন্টারেস্টিং বিষয়, এখন তারা তখন বাতিল করেছিল কেন? ভারত সরকারের চাপে। যদিও তারা বলছিল যে না, তাদের অন্য আরেকটা প্রোগ্রাম আছে, কিন্তু অন্য আরেকটা প্রোগ্রাম থাকলে কি এই প্রোগ্রাম ঠিক করা হয়? একসঙ্গে দুটো প্রোগ্রাম তো ঠিক করা হয় না। সো স্পষ্টত বোঝা যাচ্ছে যে ভারত সরকারের চাপে বর্তমান এই যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, তারা লর্ড কার্লাইলের সংবাদ সম্মেলনটি বাতিল করেছিল এবং পরে লর্ড কার্লাইল চেয়েছিলেন তিনি আলাদাভাবে দিল্লিতে একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন, কিন্তু ভারত সরকার সেটাতেও রাজি হয়নি, তাকে তো ঢুকতেই দেয়নি। তাহলে এবার বুঝে দেখুন যে ভারত যদি না চায় তাহলে শেখ হাসিনা এখন কিভাবে প্রেস কনফারেন্স করছে? পরিষ্কার না বিষয়টি? এটা তো একদম পুরোপুরি দ্বৈত আচরণ। একদিকে তারা বলছে বর্তমান সরকারের সঙ্গে তারা ভালো সম্পর্ক চায়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, অন্যদিকে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ক্রমাগত রাজনৈতিক কর্মকাণ্ড, তার বক্তব্য, বিবৃতি এগুলো দেওয়ার জন্য তারা ফ্যাসিলিটেট করছে। শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের কথা যখন আলোচনা হচ্ছে, এটা যখন ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে প্রচার প্রচারণাও করছে ভারতের সাংবাদিকরা, তখন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইতোমধ্যে তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার ভারত বাংলাদেশ সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে চায়
এবং এ ধরনের কর্মকাণ্ড যেন সে সম্পর্কে নেতিবাচক প্রভাব না ফেলে সেটাই প্রত্যাশা। অর্থাৎ তিনি কি একথা বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনার এই ধরনের প্রেস কনফারেন্স করলে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে যে সম্পর্ক সেখানে একটা নেতিবাচক প্রভাব ফেললেও ফেলতে পারে, কিন্তু আদৌ ফেলবে কি না, বা বাংলাদেশ সরকার বিষয়টাকে কীভাবে দেখছে, তারা কি স্ট্রংলি এটার প্রতিবাদ করেছে কিনা বা ভারতকে জানিয়েছে কিনা, সেটা অবশ্য এখনও বোঝা যাচ্ছে না। কথাটা কি মুখে মুখেই হচ্ছে, শুধু সাংবাদিকদের সামনে হচ্ছে, নাকি এটাকে ডিপ্লোম্যাটিক নোট দিয়ে এটার প্রতিবাদ জানানো হচ্ছে? এবং শামা ওবায়দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ঢাকায় যে প্রেস কনফারেন্সে বলেছেন, সেখানে তার আরেকটি কথা হচ্ছে এরকম যে এই অনুষ্ঠানটি ভারত সরকার আয়োজন করছে না, তবে প্রয়োজন মনে করলে সরকার কূটনৈতিক মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে। এটা প্রয়োজন মনে করতে হবে কেন? এটা অলরেডি প্রয়োজন। কারণ একটা উদাহরণ দিয়ে বললাম, 2018 সালে খালেদা জিয়ার আইনজীবীকে ইন্ডিয়া সরকার দিল্লিতে ঢুকতে দেয়নি। তখন বাংলাদেশ সরকারের সেটা বলেছিল বলেই তারা করেনি। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারা কিভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে লর্ড কার্লাইলকে ঢুকতে দেয়নি, এটা তো পরিষ্কার, রেকর্ডেড। এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে। তাহলে বাংলাদেশ সরকার এখন কেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করবে এই বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মাধ্যমে জোরালো প্রতিবাদ করবে না? এটা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। ভারত কেন শেখ হাসিনাকে দিল্লিতে বসেই নানা ধরনের বক্তব্য, বিবৃতি বা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য ফ্যাসিলিটেট করছে বা কোনো বাধা দিচ্ছে না? দেখুন, এটা খুব পরিষ্কার। ভারতের কাছে শেখ হাসিনা হচ্ছে এখন একটা শক্তিশালী কার্ড। ভারত সময়ে সময়ে মাঝে মধ্যে চাইবে শেখ হাসিনাকে, এই কার্ডটাকে তারা ব্যবহার করতে বাংলাদেশের উপর প্রেশার তৈরি করার জন্য। এখন এই প্রেশারটা কিসের প্রেশার? ইন্ডিয়া কি চায় বাংলাদেশের কাছে যে এই প্রেশারটা তারা তৈরি করতে চায়? দেখুন, ইন্ডিয়া চায় দুটো বিষয়। এক হচ্ছে বাংলাদেশ চীনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এবং এই সম্পর্কটা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে একটা মোটামুটি সূচনা হওয়ার পথে বা সূচনা হয়েছে। এটা ভারত পছন্দ করছে না। ভারত চায় বাংলাদেশ যেন সে পথে না হাঁটে। এই জন্য তারা মাঝে মধ্যে শেখ হাসিনাকে ব্যবহার করছে এবং দেখাচ্ছে যে শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করে তুলতে পারে, সেই সক্ষমতা তাদের আছে। এইরকম একটা ইন্ডিকেশন ভারত দিতে চায়। সেকেন্ড থিং হচ্ছে, সামনের দিনগুলোতে, এই তো ডিসেম্বরে বাংলাদেশের যে গঙ্গা পানি চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এটি নবায়ন হওয়ার কথা রয়েছে। 25 বছর শেষ হয়ে যাবে। বাংলাদেশ সরকার কি এখন ওই একই চুক্তি করতে পারবে, একই ধারা, নাকি এর চেয়ে খারাপ চুক্তি হবে, নাকি এর চেয়ে ভালো চুক্তি করতে পারবে? এটা নিয়ে এখন একটা কথাবার্তা চলছে। থার্ড থিং হচ্ছে, বাংলাদেশে 2009 সাল থেকে 2024-এর 5ই অগাস্টের আগ পর্যন্ত ভারত বাংলাদেশের কাছ থেকে ইমেন্স বেনিফিট পেয়েছে। এটা হচ্ছে অর্থনৈতিক বেনিফিট, কানেক্টিভিটির বেনিফিট, এবং সর্বোপরি বাংলাদেশের উপর ভারতের একটা রাজনৈতিক কর্তৃত্ব ছিল। অর্থাৎ ভারত বাংলাদেশকে পলিটিক্যালি কন্ট্রোল করত। সেই জায়গাটা তো নাই আফটার 5 অগাস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের পরে। কিন্তু ভারতের এটা চাই। আপনি ভারতের সঙ্গে যতভাবেই সম্পর্ক তৈরি করেন না কেন, সেটা কখনো উইন উইন বাংলাদেশের জন্য হবে কি না আমি জানি না, কিন্তু ভারত সবসময় চাইবে বাংলাদেশের সঙ্গে তার একটা যে রাজনৈতিক কর্তৃত্ব বাংলাদেশের উপর, এটা থাকুক। দেখুন, ভারতের মোদী সরকার ক্ষমতা আসার পরে, স্পেশালি বর্তমান ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর আসার পরে, কোনো নেইবারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই। মালদ্বীপের সঙ্গে ভালো সম্পর্ক নেই, নেপালের সঙ্গে ভালো সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সঙ্গে নেই। এবং 2024 সালের 5ই অগাস্টের পরে ভারত দেখাতে চেয়েছে বাংলাদেশে একটা জঙ্গিবাদের উত্থান হয়েছে, একটা উগ্রপন্থীদের উত্থান হয়েছে। যে সরকারটা ছিল এটা একটা উগ্রপন্থীদের সরকার। কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, ভারত কি তথাকথিত তাদের ভাষায় যে উগ্রপন্থী, এটাকে তারা কেয়ার করে? ভারতেই তো একটা উগ্রপন্থার উত্থান হয়েছে। এবং তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতের বর্তমান সরকার এই তো কিছুদিন আগে তালেবানের যে প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লিতে তারা হোস্ট করেছে। তালেবান সরকারের সঙ্গে ভারতের খুব ভালো সম্পর্ক, এবং সেখানে দিল্লিতে বিভিন্ন ফোরামে তাদের সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে। এবং ভারত ঘোষণা দিয়েছে যে কাবুলে তারা একটা পূর্ণাঙ্গ দূতাবাস তারা শীঘ্রই খুলবে, যেটা আগে ছিল, পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে কি, তালেবান সরকারকে ভারত
পরিপূর্ণভাবে সমর্থন করছে। তাহলে আপনি একদিকে তালেবান সরকারের সঙ্গে পূর্ণাঙ্গ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রাখছেন, অন্যদিকে বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটা সরকারকে আপনারা দেখাতে চাইছেন যে এখানে একটা উগ্রপন্থার উত্থান হয়েছে। তাহলে কতটা ডাবল স্ট্যান্ডার্ড। এবং সেই সরকার আসার পর ভারত নিজে নিজে রাগ করলো, আমরা যেটা বলে গোস্বা করা। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেকটা সীমিত করে নিয়ে এসেছিল, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। কেউ তো তাদেরকে বলেনি, কোনো কিছুই হয়নি, ভারত নিজে থেকে করেছে। তো তাহলে আবার বর্তমান সরকার আসার পরে তারা অনেক সময় নিয়ে ভিসাটা চালু করেছে, তারা নিজে থেকেই বলছে যে হ্যাঁ আমরা ভালো সম্পর্ক করব। তারা নিজেরাই বলছে, সব কিছু তারা নিজেরাই করছে। তো এখন একদিকে আপনি সম্পর্ক ভালো করার কথা বলছেন, অন্যদিকে আবার শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেখান থেকে অ্যালাউ করার কথা বলছেন। এই দুইটা তো ডাবল গেম খেলা। অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে তারা একটা দ্বৈত আচরণ করছে। এই ডাবল গেম খেলার মাধ্যমে ভারত বাংলাদেশের উপর তার ওই যে পুরনো পলিটিক্যাল কন্ট্রোল, এটাকে ফিরে পাওয়ার একটা প্রাণান্তকর চেষ্টা করছে। এবং সময়ে সময়ে তারা শেখ হাসিনাকে সেই ইস্যুতে তারা ব্যবহার করবে, তাকে এটা ব্যবহৃত হতে হবে। আর দেখা যাক 5 তারিখ যে প্রেস কনফারেন্স হবে সেখানে শেখ হাসিনা কী বলেন এবং এই ঘটনা কতদূর গড়ায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে এগোয়, সেটা একটা বড় বিষয়।